সাইদি, তখন তো ওই লঞ্চের কাছে গিয়ে কি করবো? আমি রাজাকার নই। সাইদি সাহেব রাজাকার ছিলেন। আচ্ছা যাই হোক, আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম, এইটুকুই বলি। দেলোয়ার হোসেন সাইদি তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নয়, হত্যা। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম। মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাদের বিচারের সাথে ছিলাম। আমার মাঝে সাজি সাহেবের মাঝে নাই, তাদের দেহিও নাই। মিলিটারিতে পাকশন্য তারা মারছে। আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই। এবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মরণোত্তর নির্দোষ প্রমাণ করার জন্য তার মামলাগুলো পুনরায় চালু হতে যাচ্ছে আদালতে। যে মিথ্যা অপবাদ নিয়ে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী দুনিয়া থেকে চলে গেছেন, আমরা সবাই চাই তার নামের পাশ থেকে যেন সেই অপবাদটি মুছে যায়। আগামী প্রজন্ম যেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একজন রাজাকার নয়, একজন নীতিবান মানুষ হিসেবে চিনে, যিনি শত নির্যাতনের পরও জালিমদের কাছে মাথা নত করেননি। আর একই সাথে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে আদালতে মিথ্যা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে যারা রাজাকার সাজিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে, তাদের প্রত্যেককে এক এক করে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যার জন্য কারা কারা শাস্তির মুখে পড়তে যাচ্ছে, এই ভিডিওটিতে এক এক করে সবার নাম প্রকাশ করা হবে। তাই ভিডিওটি একটু বড় হবে। আপনি যদি সাঈদীর হত্যার বিচার চান, তাহলে তার হত্যার পরিকল্পনায় জড়িতদের চিনে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমি এক এক করে যাদের আমলনামা প্রকাশ করব, আপনাদের আদালতে তাদের কার কি শাস্তি হওয়া উচিত বলে মনে করেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 15 বছর বাংলাদেশে যত অন্যায় অবিচার হয়েছে, সবকিছুর ইন্ধনদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রাজাকার সাজিয়ে পরিকল্পিতভাবে হত্যার বিষয়ে শেখ হাসিনার কী ভূমিকা ছিল এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুর আগে 2024 সালে যে আওয়ামী লীগের এভাবে পতন হবে, এই বিষয়ে শেখ হাসিনাকে কি বলে গিয়েছিলেন, এই ভিডিও শেষের অংশে দেখাবো। আপনি যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিনা দোষে বছরের পর বছর কারাবাস এবং কারাদণ্ড অবস্থায় সাঈদীর হত্যার বিচার চান, তাহলে সর্বপ্রথম সাঈদীর বিরুদ্ধে ভারতের কি ভূমিকা ছিল তা আগে জানতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরোধিতা প্রথম শুরু করেছিল ভারত, আর এর কারণ ছিল অনেকগুলো, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রচণ্ড ভারত বিদ্বেষী ছিলেন। তবে সেই সময় সাঈদী ছাড়া আরো অনেকেই ভারতের সমালোচনা করতেন, কিন্তু বাকিদের কণ্ঠরোধ না করলেও সাঈদীর কণ্ঠরোধ করে ভারত। আর এর কারণ ছিল ধর্মীয় ইস্যু। ভারতের কট্টরপন্থী হিন্দু গেরুয়া বাহিনী তাদের সব সমালোচনা সহ্য করতে পারলেও তাদের হিন্দু ধর্মের অস্তিত্ব টিকিয়ে রাখতে সবকিছু করতে প্রস্তুত থাকে। 1996 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিএনপি জামাত জোটে দুইবারের সংসদ সদস্য ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। সংসদ সদস্য ছাড়াও তিনি ছিলেন একজন আন্তর্জাতিক মানের ইসলামিক বক্তা। সেই সময় সাঈদীর ওয়াজ মাহফিলগুলোতে তার কথায় অনুপ্রাণিত হয়ে শত শত হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে, আর এই বিষয়টি ভুলভাবে প্রচার করতে থাকে ভারতে বলা হয় বাংলাদেশে হিন্দুদেরকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। অথচ যারাই হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা সবাই নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলে এমন অসংখ্য ভিডিও দেখা যাবে যেখানে হিন্দুরা নিজের ইচ্ছায় সাঈদীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজকে আগে শোনেন, আজকে 9 জন পুরুষ 5 জন মহিলা, মোট 14 জন ইসলাম কবুল করার জন্য মহিলা প্যান্ডেল আর আমাদের মঞ্চে এসে হাজির হয়েছে। জোরে বলো আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। এখন তোমরা সবাইকে বলো আসসালামু আলাইকুম। আপনারা সবাই সালামের জবাব দেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই যে নতুন 5 জন মহিলা এবং 9 জন পুরুষ যারা ইসলাম কবুল করলেন, আল্লাহ যেন তাদেরকে খাঁটি মুসলমান বানায় দেন। তাদের উপরে ইসলাম কবুল করার কারণে কোনো বিপদ আপদ যেন না আসে, আল্লাহ যেন নিজেই তাদেরকে হেফাজত করেন। এরা আমাদের মধ্যে এখন সব থেকে বেশি মাসুম, বেগুনাহ। রাসূলুল্লাহ বলেছেন, যখন কোন অমুসলিম ইসলাম কবুল করার জন্য কালেমাকে দিল থেকে বিশ্বাস করে স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম কবুল করে, বিশ্বাস করে, আল্লাহ তাআলা তার পেছনের সব গুনাহ মাফ করে দেন। তাহলে আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা বাদে আমাদের মধ্যে সব থেকে এখন মাসুম বেগুনাহ হচ্ছেন এরা, যারা ইসলাম কবুল করলেন। আল্লাহ তাদের প্রতি রহম করুন, আমরা বলি আমিন। এভাবেই বাংলাদেশে হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকায় বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে চিন্তিত হয়ে পড়ে ভারত, যার পর ষড়যন্ত্রের বীজ বুনতে শুরু করে কিভাবে সাঈদীর কণ্ঠরোধ করা যায়। আর এর জন্য অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করে তৎকালীন সময়ের ভারতের সমর্থিত শেখ হাসিনা সরকারকে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। নতুন অভিজ্ঞতা, জীবনে কখনো জেলে যায়নি। আমার চশমা, আমার কলম, আমার ঘড়ি সব গেটে রেখে দেওয়া হলো। এরপরে ঢুকানো হলো জেলখানার ভিতরে। আমি ঢুকলাম, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এই দোয়া পড়ে ভিতরে ঢুকলাম। সাদা পোশাক পরা 5-6 জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেললো। তারা বললো যে DI-1 থানায় বসে আছে, খুলনা থানায়, উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান, আপনি মেহরবানি করে থানায় আসেন। আমি বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হয়ে গেছি। তো আমাকে নিয়ে যাওয়া হলো থানায়। থানায় নিয়ে আমাকে বসতে দেওয়া হলো। ওসি সাহেব আসলেন, এসে আমাকে বসা দেখে বললেন যে উনি এখানে কেন। তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না, এভাবে লিখে গেল ওরা, আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। তারপরে রাত গভীর হলো, উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল সরাও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে আসো। খাট আনা হলো, তোষক, বিছানার চাদর, মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল সরায় সেখানে আমাকে শুতে দেওয়া হলো। এই থানায় আমাকে 3 দিন রাখা হলো। 3 দিনের দিন অর্ডার হলো যে আমাকে ঢাকায় পাঠাতে হবে। তখন ওসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন। বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা, তো আপনি নির্দ্বিধায় এগুলি খান। উনি খুব নাম করা ওসি ছিলেন, আমার মনে আছে তার নাম ছিল বাদশা মিয়া। শেখ মুজিবুর রহমান সাহেব তাকে খুব আদর করতেন। তো বাদশা মিয়া তিনি আমাকে বললেন, থানায় কোনো রথী মহারথী গ্রেপ্তার হয়ে আসলে তাকে খাট দিয়ে শোয়ানো হয়, মশারি টানায়, আমার সার্ভিস লাইফে আমি দেখি নাই। আমি আপনার জন্য এটা কেন করলাম তাও আমি জানি। পুলিশ লাইন থেকে 5 জন পুলিশের, একজন হাবিলদার সহ 5 জন পুলিশ, তাদের কাছে দেখলাম দড়ি আছে আর আছে তাদের কাছে হ্যান্ডগান। তোরা জিজ্ঞেস করছে স্যার কাকে নেব, ঢাকা কাকে নিতে হবে। তো এটা বলার পরে ওসি সাহেব বললেন যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মধ্যে। তিনি বললেন যে না, এই তো আমার সামনে বসার। তো আমার একটা কালো জামা গায়ে যাওয়া ছিল, সাদা একটা রুমাল ঘাড়ে ছিল, হাতে একটা তসবি ছিল, আমি বসে আছি। তো ওরা দেখে আটকে উঠেছে। এখন ওরা আমাকে কিভাবে নিবে, তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করতেছে, ফিসফিস করে পরামর্শ করছে, আমি শুনতে পাচ্ছি। তারা বলছে হ্যান্ডকাপ পরাবো কি পরাবো না, এই নিয়ে তাদের মধ্যে 2টা ভাগ হয়ে গেল। একজনে বলছে পড়াও, আর 4 জনে বলছে না দরকার নেই। তারপরে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে। দারোগার কাছে, ওসি সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা এখন কি করব। আমরা তো
সাহস করতেছি না হ্যান্ডকাপ পরাবার জন্য। তো ওসি সাহেব বললেন যে আমি তো এটা বলতে পারবো না, যেহেতু উনি আমার এখানে 3 দিন ছিলেন, নিজের ইচ্ছা কোনো সেন্ট্রি ছাড়াই তিনি গেছেন, উজু করতে গেছেন, গোসল করতে গেছেন, নামাজ পড়ে মসজিদে আবার এখানে ফিরে এসে বসছেন, আমি কোনো পুলিশ ওনার পিছনে লাগাইনি। এখন লম্বা পথ তোমরা নিবা, তোমরাই চিন্তা করো কি করবো। কিছুক্ষণ ভেবে হাবিলদার তিনি বললেন যে আমার দিকে তাকিয়ে বললেন যে আমার কোন ক্রমে আমার যদি চাকরি চলেও যায় তা আমার পক্ষে সম্ভব না আপনাকে হ্যান্ডকাপ পরানো, তা আমি আপনাকে এইভাবে নিয়ে যাব, তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা যাতে নষ্ট না হয়। আমি বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। তা আমাকে নিয়ে তারা ট্রেনে উঠলো, সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো, আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই রাইফেলগুলি পাহারা দিলাম। এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে ফজরের নামাজ পড়ে তারপরে তারা রাজারবাগ পুলিশ লাইনে আমাকে নিয়ে আসলো। আমাকে যে রুমে রাখা হলো, আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত শরীর কাটা ফাটা, রক্ত, তারপরে চোখে পানি, কান্দাকাটি করতেছে 8-10টা যুবক ছেলে সেখানে বসা। সেখানে নিয়ে আমার বসে আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা? তারা বললো যে আমরা সিরাজ শিকদারের দল করি। তো তোমাদের মারছে কোথায়? তো বললো যে আমাদের 3 তলা ডেকে নিয়েছিল, ওখানে আমাদের মারপিট করেছে, নানান রকমের জিজ্ঞাসা ইত্যাদি করেছে। এর মধ্যে এক পুলিশ এসে আমাকে বললো যে দেলাওয়ার হোসেন সাইদিকে। আমি বললাম আমি। বললো যে চলেন 3 তলায়। এখন এইদিকে এদের 3 তলা দিয়ে মারিয়ে পাঠাইছে, আর আমাকে সেই 3 তলায় ডাকতেছে। তখন আমি ভাবলাম যে এই হাসর বোধহয় আমারও হবে। 2 জন অফিসার ছিলেন ওখানে বসা, তারা আমাকে প্রশ্ন করলেন এবং সেই প্রশ্নগুলি ছিল, আমি দেখলাম এত বড় ফাইল আমার সামনে আনা হয়েছে। এই ফাইলগুলি 1972 থেকে শুরু করে 75 পর্যন্ত আমি কোথায় কি বলেছি তাই। তারা বললো যে আপনি অমুক জায়গায় মোনাজাতে বলেছিলেন যে আল্লাহ তাআলা কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, এটা কেন বলেছেন? তাই বললাম তো এইটা আমি তো কাউকে লক্ষ্য করে বলিনি, এটা আল্লাহ শিখানো। তো আল্লাহ বলেছেন ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের মোকাবেলা আমাদেরকে তুমি সাহায্য করো, তুমি আমাদের মুনির, তুমি আমাদের মাওলা। আমি সেটা বলেছি। কেউ এটা নিজের গায়ে টেনে নেবে আমি তো সেজন্য বলিনি। তো এইভাবে অনেক আমাকে ইন্টারোগেট করা হলো, জেলখানায় পাঠিয়ে দেওয়া, ঢাকা সেন্ট্রাল জেল। নতুন অভিজ্ঞতা, জীবনে কখনো জেলে যাইনি। আমার চশমা, আমার কলম, আমার ঘড়ি সব গেটে রেখে দেওয়া হলো। এরপরে ঢুকানো হলো জেলখানার ভিতরে। আমি ঢুকলাম, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই দোয়া পড়ে ভিতরে ঢুক। শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নয়, ভারতের এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারিও। তবে মিজানুর রহমান আজহারিকে রাজাকার বানানোর কোনো উপায় ছিল না বলে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2010 সালের 25 মার্চ যুদ্ধ অপরাধীদের বিচারের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেই ট্রাইব্যুনাল গঠনের 1.5 বছর পর সর্বপ্রথম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিচার শুরু হয়। 3 জন বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনালে বিচার শুরু হলেও বিচার প্রক্রিয়া সরকারের হস্তক্ষেপ এবং পক্ষপাতিত্ব হওয়ায় এক এক করে ট্রাইব্যুনালের সকল বিচারকরা পদত্যাগ করতে শুরু করে, যার পর এই বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ তৈরি হয়। কি আপনি যদি স্ট্রিক্ট লিগ্যাল পয়েন্টে দেখেন, এরকম নজির স্যার আছে বলে আমার জানা নাই যে আমাদের বাংলাদেশে একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, অরিজিনাল 3 জন ট্রাইব্যুনাল সদস্যের মধ্যে কেউই আর নাই। এই ঘটনা বোধহয় স্যার আগে ঘটে নাই। বিভিন্ন কারণে কেউ 2 জন পদত্যাগ করেছেন, একজন অন্য ট্রাইব্যুনালে চলে গেছেন। এখন আপনি যদি থিওরিটিক্যালি দেখেন, এটা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। থিওরিটিক্যালি আমি কেন দেখতে বলছি, বিচার কিভাবে করে? ধরেন আমরা 3 জন একটা বিচার শুনছি, তা আমাদের তো প্রসিকিউশন উইটনেস যে আছে, ডিফেন্স উইটনেস যে আছে, সমস্ত কিছু শুনতে হবে আমাদের। ক্যাসেট প্লেয়ারে শুনলে বা রেকর্ডেড ভার্সন শুনলে হবে না। কোর্টের অ্যাটমসফিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেজন্য জাজকে সমস্ত সময় উপস্থিত থাকতে হয়। কোনো জাজ আপনার উপস্থিত নাই, অনুপস্থিতে কেউ একজন রেকর্ড নিয়ে নিল, এটার ভিত্তিতে বিচার করতে পারে না। যেখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে জাজরা এখন আপনার এই আদালতে যে 2 জন জাজ আছে, পরে যে 2 জন আসছে, ওনারা প্রথম থেকে এই শুনানি কাজের সাথে ইনভলভ ছিলেন না, ওনারা পরে এসছেন অনেক। আর যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনানিটা শুনেছেন, 2 পক্ষের কথা শুনেছেন, তিনি পদত্যাগ করেছেন। কাজে এটা তো একটা অসমাপ্ত শুনানির পর্যায়ে চলে গেল। এখন যদি নতুন একজন বিচারককে দেওয়া হয়, ওনার পক্ষে তার পুনরায় শোনা সম্ভব না যদি রিট্রায়াল না করে। কারণ দেলোয়ার হোসেন সাঈদীর কেসে বলা দেওয়া হয়েছে শুধু রায়ের জন্য অপেক্ষা করছে, তার মানে শুনানির কাজ একজনের কাজ শেষ। এখন কাজটা যিনি শেষ করলো প্রথম থেকে শেষ পর্যন্ত, তিনি তো আর নাই। কাজে এটা কিভাবে আপনার পুনরায় বিচার না করে এটা কিভাবে সুষ্ঠু রায় দেওয়া?
শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবেও এই বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা শুরু হয়। 2013 সালে দি ইকোনমিক্স নামে একটি আন্তর্জাতিক পত্রিকা প্রকাশিত হয় এই বিচার ব্যবস্থায় আওয়ামী লীগ সরকারের হস্তক্ষেপ রয়েছে। অভিযুক্তদের যথেষ্ট সময় না দেওয়া, অভিযুক্তদের সাক্ষীদের গুম করা এবং বিচার কার্য নিরপেক্ষতা হচ্ছে না বিতর্কে বিচারকদের পদত্যাগ করায় এই বিচার ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। জানা যায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য জোর করে ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে সাঈদীর বিরুদ্ধে সাক্ষী নিতেন প্রসিকিউটররা, যা পরবর্তীতে স্বীকার করেন সেসব সাক্ষীরা। নাম কি? আমার নাম গৌরঙ্গচন্দ্র সাহা। গৌরঙ্গচন্দ্র সাহা। আপনি কি সাঈদীর বিপক্ষে সাক্ষী দিয়েছেন? দিছিলাম। কি জন্য সাক্ষী দিয়েছিলেন? আমার ধরে লয়ে গেছে পুলিশে ধরে নিয়ে কি বলছে? ওই আমার ঢাকা লয়ে গেছে নিয়ে সাক্ষী দিতে হইবে। তা আপনি ইচ্ছা করে দেন নাই? না। এলাকার নেতা করে কেডা কেডা এলাকা জড়িত? এলাকার নেতা কেডা কেডা কার কথা সালিশি করছে সাক্ষী দিছো? হ্যাঁ, তো আপনার সেন্সে কেমন যে আপনি আমার গৌরঙ্গ? সেন্সে ওই আইসে গেছে ওই রুহুল আমিন। আপনার কয় টাকা দেওয়া হয়েছে এই বিষয়ে? আমার কোনো টাকা টোকা দেয় না। তা আপনি খালি মিথ্যা সাক্ষী দিয়েছেন? মিথ্যা সাক্ষী কি আমি গাই থেকে দিছি? কিসের দায় ছিল? কিসের দায়? মাইজা লাগবে। কারা মারবে? কেডা মারবে তোমারে? নিয়া কাইমুনালে নিয়া। কেডা মারবে? মারি ফেলবে? পারহাড়ের আছে কেডা কেডা ইতো জড়িত? পারহাড়ের আছে কেডা কেডা ইতো জড়িত? জড়িত কইতে পারি না, আপনি মিথ্যা কথা কইতে পারবেন না। কোন কেডা কেডা জড়িত ছিল? আপনি রাতে পুলিশ ছাড় দিয়েছে আপনারে? তুমি এখন এই রাইতে পলাই যাও কা? তোমার পুলিশে ছাড়ে দিছে? আমার বাসা ভাঙচুর কইছি সব। হ্যাঁ, বাসা তো ভাঙচুর করবে, তোমারে ভাঙচুর করবে। বাসা তো ভাঙচুর, তোমার লাগে একটা নিষ্পাপ মানুষ। সাইদি সাহেব কেমন মানুষ ছেলে? এই সাইদি সাহেব কেমন মানুষ ছেলে? ভালো ছেলে। সাইদি সাহেব ভালো ছেলে। তা সাইদি সাহেবের নামে সাক্ষী দিছো কা? কোরমুখী আমার চাপে ফেলাই দেয়। কি চাপে দিছে? পারহাড়ে আরো তো মানুষ আছে, কেন চাপ দিলে না? পিছনে ছিল কেডা কেডা? সাক্ষী দেওয়ার পিছনে ছিল কেডা কেডা? আমার সাক্ষী দেওয়ার পিছনে ছিল মাহবুব কমান্ডার। আর ছিল কেডা? আর কই না। এখন একলা আল্লাহর কথা তুমি সার বিনিময় দিছো? আমি টাকা খাইনি, একটাও খাও নাই। খাইনি। ওই যে যাতায়াত খরচ দিছে। যাতায়াত খরচ দিছো? কত দেশে যাতায়াত খরচ? এরকম শুধু একজন নয়, সাঈদীর বিরুদ্ধে যতজনই সাক্ষী দিয়েছিলেন তারা নিজেরাও জানতেন না তারা যে সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন। একাত্তরে গন্ডগোল আপনারা সবাই জানেন যে বিদেশে কি ঘটছে। আপনাদের পরিবারে আমাদের পরিবার তো গন্ডগোলের আগে আমরা এলাকা ছাড়া আর কি, যেহেতু আমার পরিবারটা ছিল আওয়ামী সাপোর্ট পরিবার, তো আর্মি যাওয়ার আগেই আমরা এলাকা ত্যাগ করে চলে গেছি। তো আমাদের বাড়িটা পোড়াই দিচ্ছে অবশ্য। তো যেদিন পোড়াই আমি স্টেশনে ছিলাম না, আমি ওই দিন যেখানে ছিলাম ওখান থেকে বাড়িতে আসবো, তো হঠাৎ করে শুনলাম, আমার বাড়ি থেকে প্রায় 2.5 মাইল দূরে ছিলাম বাড়ি আসার জন্য, তখন শুনলাম যে আমাদের বাড়িতে আগুন লাগেছে বাগান ভিতরে। তো এই জন্য ভয়তে আসলাম না, সন্ধ্যার পরে আসছি। এই হলো তৎকালীন সময় ঘটনা। ওখানে কে কারা কি এতটা পরে যাওয়ার কথা ওখানে আমি ছিলাম না। আপনার যে লিখিত বক্তব্য যেটা আদালতে দেয়া হয়েছে, আদালত অ্যাকসেপ্ট করছে, হ্যাঁ, একটা লিখিত বক্তব্য, আয়ের কাছে আপনি আসলে কি বলছিলেন? আমি তৎকালীন বাস্তব যে ঘটনা সেটাই বলছি, কিন্তু আদালতে কি জমা দেওয়া হয়েছে কি না হয়েছে এর সম্পর্কে আমার ধারণা নাই। আয়ের কাছে আপনি কি বলেছিলেন? তৎকালীন সময় যেটা যে আমি কোথায় কি ছিলাম, কি অবস্থান করছি, আর বেশিরভাগ সময় তো সুন্দরবন কাটাইছি, যেহেতু আমি এখন মুক্তিযোদ্ধা, তো এলাকাটা কাটাইছি, তার পাহাড়ের টোটালটা বলতে পারবো না। তো যতটুকু আমি জানি ততটুকু তাকে বলছি। আয়ের কাছে কি আপনি এরকম কিছু বলেছেন যে সাঈদী আপনাদের বাড়িতে আগুন দিয়েছে? সাঈদী আমি যেটা দেখি না সেটা আমি কি করে বলবো? আপনি আয়ের কাছে আলটিমেটলি যা ঘটেছে, মানে শুরুতে আমাকে যা বলছেন ওটাই বলেছেন। আমি যেটা বলছি সেটা আয়ুষ সাহেবের কাছে আছে, এখন উনি কি সাবমিট করছেন কি না করছেন এটা আয়ুষ সাহেব জানেন, যেহেতু আমরা তো দেখিনি। যদি অনেস্টলি জিজ্ঞেস করা হয়, আপনি তো জানেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে, সাঈদী কি আসলে রাজাকার ছিল? না, সাঈদী সাহেব রাজাকার ছিলেন না। সাক্ষীদের দূরত্ব এবং বার্ধক্যজনিত কারণ দেখিয়ে তদন্ত কর্মকর্তা এবং প্রসিকিউটররা সাক্ষীদের কাছ থেকে তাদের সাক্ষ্য নিয়ে আদালতে ভিন্নভাবে উপস্থাপন করতেন। আর এই ক্ষেত্রে সাঈদীর আইনজীবীরা আদালতে সাক্ষীদের জেরা করার কোনো সুযোগ পেতেন না। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর এখন সময় এসেছে যারা শেখ হাসিনার নির্দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থেকে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য প্রমাণ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রাজাকার প্রমাণ করেছে, সেই ট্রাইব্যুনালে জড়িত প্রত্যেককে শাস্তির মুখোমুখি করা। হাসিনা সরকারের গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এবং প্রসিকিউটরদের কি শাস্তি হওয়া উচিত, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।
যে সময় শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের নামে অন্যায় অবিচার হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই সময় আইনমন্ত্রী ছিলেন শফিক আহমেদ। 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত আইনমন্ত্রী ছিলেন শফিক আহমেদ। নির্দোষ দেলোয়ার হোসেন সাঈদীকে রাজাকার সাজিয়ে 2013 সালে ফাঁসির রায় এবং পরবর্তীতে 2014 সালে তা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া সবকিছু হয়েছিল আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের আইনমন্ত্রী থাকা অবস্থায়। তাই সাঈদীর সাথে যে অন্যায় অবিচার হয়েছিল এর সাথে জড়িত ছিলেন শফিক আহমেদও। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সরকারের হস্তক্ষেপের কারণে 2012 সালের 11 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন বিচারপতি নিজামুল হক। সেই সময় বিচার কার্যের নিরপেক্ষতার প্রশ্ন তুলে জামাতে ইসলাম এই ট্রাইব্যুনালকে বাতিল করার দাবি তোলে, কিন্তু আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন নিজামুল হকের পদত্যাগে বিচার কার্যক্রম থেমে থাকবে না। এখন জনগণ বুঝতে পেরেছে যে জামাত শিবিরের কাজকর্ম কিন্তু এই বিচারটিকে বাধাগ্রস্ত করার জন্য। এই বিচারটিতে কোনো রকম রাজনীতি নেই, এটা একেবারেই অমূলক এবং বিভ্রান্তিকর একটা উক্তি। বিচারটি হচ্ছে সত্যিকার অর্থে যারা অপরাধী, যারা অপরাধ করেছিল, যে অপরাধ আন্তর্জাতিক আইনি অপরাধ, এবং সে মিরপুরে মহান মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষ হত্যা করেছে, শত শত হাজার হাজার মানুষ খুন করেছে। এই খুন আর এক ব্যক্তি খুনের মধ্যে অনেক তফাৎ আছে। বর্তমানের রাজনীতি থেকে অনেকটা আড়ালে থাকলেও সাঈদীর সাথে অন্যায় অবিচারের জন্য নিজের দায় এড়াতে পারবে না সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। তাই এই শফিক আহমেদের কি শাস্তি হওয়া উচিত কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক একজন বিচারপতি হলেও তিনি ছিলেন আওয়ামী লীগের কট্টরপন্থী একজন দালাল। শেখ হাসিনা 2008 সালে আওয়ামী লীগে ক্ষমতায় আসার পর 21 জন বিচারককে ডিঙ্গিয়ে শামসুদ্দিন চৌধুরী মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন। 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায় দেওয়ার পর সাঈদীর আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করে। সেই সময় 5 জন বিচারপতির বেঞ্চে দেলোয়ার হোসেন সাঈদীর বিচার শুরু হয়। সেই 5 জন বিচারপতির মধ্যে একজন ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। 2014 সালে যখন সাঈদীর আইনজীবীদের করা আপিলের রায় ঘোষণা করবে, তখন 5 জন বিচারপতির মধ্যে একজন বিচারপতি সাঈদীকে নির্দোষ বলে মুক্তির সিদ্ধান্ত দেন এবং বাকি 3 জন বিচারপতি সাঈদীর ফাঁসির রায় পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্ত দেন। কিন্তু শুধুমাত্র শামসুদ্দিন চৌধুরী মানিক সাঈদীকে ফাঁসির রায় দেওয়ার সিদ্ধান্ত দেন, যা পরবর্তীতে বিচারপতি SK সিনহা একটি ইন্টারভিউতে স্বীকার করেছেন। দেলোয়ার হোসেন সাঈদী জি, তাকে এই ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল। জি, আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নাই হত্যা। আমাদের নীতি অনুযায়ী তাকে আমি দিলাম, যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। তো আমার সঙ্গে আমার বিরুদ্ধে আমি করব, আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো, একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে। তার এটা এখনো এতে আছে, দেখলে দেখবেন। এটা হলো ওই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে, আমি যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ঠিক রায় দিয়েছে তাকে আমি ফাঁসি দিলাম। এটা কোনো রায় হলো? যুক্তি থাকতে হবে, বিশ্লেষণ থাকতে হবে, আইনের বিশ্লেষণ থাকতে হবে, এরপরে এটা রায় হয়। তার বিরুদ্ধে ডাইরেক্ট খুনের কোনো ছিল না। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, ট্রাইব্যুনালের যেগুলা রায় এইটাই কনফার্ম করা বা বাতিল করা, এটাই আমাদের ক্ষমতা ছিল, এবং আমার একার পক্ষে কোনো কিছু করার ক্ষমতা ছিল না। কারণ আমার সাথে আমি কয়েকটা রায় আমি দিয়েছি, কিন্তু মোজাম্মেল হোসেন ছিলেন প্রধান বিচারপতি। আমরা 7 জন 6 জন বিচারক, আমরা যদি এক না হই তাহলে কোনো রায় দিতে পারি। বিচারপতির মতো একটি সম্মানিত জায়গায় বসে দিনের পর দিন আওয়ামী লীগের দালালি করে আসছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আর তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন, যেদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে না, তখন তাকে কাকের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে নির্যাতিত নিপীড়িত এই মানুষগুলো। আর গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের এমন পরিণতি বলে দেয় তিনি আসলে কতটা অন্যায় অবিচার করেছিল মানুষের সাথে, যার ফিডব্যাক এখন তাকে ভোগ করতে হবে। দর্শক, শামসুদ্দিন চৌধুরী মানিক সাঈদীর সাথে যে অন্যায় অবিচার করেছিল তার কি শাস্তি হওয়া উচিত বলে মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।
যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিচার করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালের প্রসিকিউটররা সরকারের হস্তক্ষেপে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য প্রমাণ করে সাঈদীকে রাজাকার প্রমাণ করেছিল। আর সেই প্রসিকিউটরদের মধ্যে একজন ছিলেন মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন। শুনেন, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম 71 সালের বিচারের সাথে যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাদের বিচারের সাথে ছিলাম। মানুষকে হত্যা করার যে ইতিহাস, এদের ইতিহাস শুরু হয়েছে সেই 75 সাল থেকে। এদের ইতিহাস শুরু হয়েছে 21 গ্রেনেড হামলা থেকে। এরা যারা বংশকে বংশ নিশ্চিহ্ন করে দিতে চায়, তাদেরকে প্রতিহত করে নিয়তি। আজকে রাস্তায় বৈদ্যুতিক খুঁটি পড়ে থাকলে যেই সুমনের মানবতা জেগে ওঠে, রাস্তায় যানজট দেখলে যেই সুমনের মানবতা জেগে ওঠে, কিন্তু নির্দোষ সাঈদীকে ফাঁসির কাঠগড়ায় পৌঁছানোর জন্য একের পর এক মিথ্যা সাক্ষ্য প্রমাণকে সত্য বলে প্রতিষ্ঠিত করতে সুমনের মানবতা জেগে ওঠেনি। ভালো মানুষের আড়ালে আওয়ামী লীগের দালালি করতে করতে একটা সময় প্রকাশ্যে এসে নিজেকে আওয়ামী লীগের দালাল বলে দাবি করতে দেখা গিয়েছে সুমনকে। আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, আওয়ামী লীগের দালালি করি। আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি, 2001 সালের সবচেয়ে খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করা ছেলে। আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল, জননেত্রী শেখ হাসিনা আমার নেতা, আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা স্পষ্ট, এখানে বাইরে যাওয়ার কোনো বিষয়ই নাই। আমাকে যারা এটা মনে করেন গালাগালি দ্বারা কিচ্ছুই নাই, কারণ আমি এইটাই, আমি আওয়ামী লীগের দালালি, এর যে বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। এতে যদি আপনারা মনে করেন আমার পছন্দ না করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদের যে কোনো পছন্দ অপছন্দকে আমি সম্মান করি। একজন আওয়ামী লীগের দালাল হয়েও সুমন মনে প্রাণে বিশ্বাস করতেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না তখন নিজের অস্তিত্ব খুঁজে পাবেন না তিনি। কারণ শরীরে এই কালো পোশাকটি পরে যেই পরিমাণে অন্যায় অবিচার করেছেন, তার শাস্তি যে একদিন তাকে পেতে হবে সেটা ভালো করেই জানতেন সুমন। যদি কোনো কারণে আওয়ামী লীগ ফল করে, তাইলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি, আমরা তো বাঁচবই না। আপনারা যারা আমেরিকাতে আছেন, কোনোদিন যদি বাংলাদেশে যান, আপনাদেরও বহু নাম লিস্টেড আছে যে আপনারাও বাঁচবেন না। কারণ এখন আওয়ামী লীগ পরবর্তীতে কোনোদিন বিরোধী দলে যায়, সময় দিয়ে রাজনীতি তো করা যেত আগে, এখন জীবন দিয়ে রাজনীতি করা যাবে। এটা আমি আপনাদেরকে অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত মতামত দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন, অবশ্যই আপনারা আমার চেয়ে ভালো জানেন। এইখানের পরিস্থিতিতে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা অনেকগুলা শিবিরের অ্যাডভোকেট, যাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি চিনতেই পারতাম না, মনে করতাম যে এরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। পরে গিয়ে দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাঈদী সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ট্রাইব্যুনালের ভিতরে দেখে আসতে এরা আমার শিবির করত। আমার বিশ্বাস যে দেখবেন আমাদের এই জ্যাকসন হাইটের আশেপাশে, আমাদের আশেপাশে এত লোকজন আছে মনে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, কিন্তু দেখবেন কখন যে পকেট থেকে চুরি বের করে আপনার গলায় লাগাইবো, এটা বোঝার কোনো কায়দাই নেই। এদেরকে আমি যতটুকু চিনছি, এরা হাইলি কমিটেড, হাইলি মোটিভেটেড, এবং এরাই এখন কিন্তু ওই জঙ্গিবাদ যারা আপনারা বলতেছেন টু সাম এক্সটেন্ট এদের টাকায় ব্যবহৃত হইতেছে। আমার ব্যক্তিগত পুরা বিশ্বাস। আপনি কি মনে করেন যে মীর কাসেম আলীরে আমরা যে ফাঁসির ব্যবস্থা করতেছি, আগামী 30 তারিখে তার শুনানি হবে, তারই 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা যাচ্ছে কই? আপনি কি মনে করেন এগুলা সে আমরা যাওয়ার আগে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে যাবে না? এটা 100% থাকে না, এরা ব্যবহার করতেছে আমাদের বিরুদ্ধে, আমাদের লোকগুলারে নষ্ট করতেছে। এদের মেইন কাজই হচ্ছে কি আমাদের ইমানদারদেরকে নষ্ট করা। যেমন কর্ম তেমন ফল। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এখন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যারিস্টার সুমনকে। জানা যায় আমেরিকায় আত্মগোপন করেছেন সুমন। তবে সাঈদীর অনুসারী সহ দেশের সব মানুষের দাবি, সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে সাঈদীকে রাজাকার প্রমাণ করায় সুমনকে দেশে ফিরিয়ে নিয়ে এসে শাস্তির মুখোমুখি করা হোক। দর্শক, আপনারা কি চান ব্যারিস্টার সুমনের শাস্তি হোক? কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষীদের মধ্যে অন্যতম হলেন বুয়া মুক্তিযোদ্ধা মাহবুব হাওলাদার। এই মাহবুব হাওলাদার তার গ্রামের মানুষ তাকে বাটপা টাউট বলে চিনে থাকে। আব্বা আমাদের একই ভাই, মাহবুব কোনো ওই তো কোন রকম খাই লয়, ওই টাউটরি ফাউটরি হইতে খায়। এখন তো বেশ ভালো চলে, এখন কমান্ডারিতে পয়সা পায়, 1000 টাকা পায়, 1-2 হাজার টাকা না। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন মাহবুব হাওলাদার। তখন তাকে বুয়া মুক্তিযুদ্ধের কমান্ডো সাজিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা করা হয়। বালুর মধ্যে ছেলে, হ্যাঁ, এ কোনো মুক্তি বাহিনীও ছেলে না, আর কিছু না। এখন এই মুক্তি বাহিনী হয়েছে, কমান্ডার হয়েছে, হ্যাঁ বানাই দিয়েছে। এই
আমরা কি করতে পারি, আমরা আমার দেশেও থাকতে পারবো না এই অবস্থায়। কেন পারবেন না? পারবো না, মাহবুব মেয়র কমান্ডার হে এখন থানায় যা কয় হেয়া, ওই গ্রামে যা কয় হেয়া। জানা যায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধী মামলা করার পর মাহবুব হাওলাদারের আর্থিক অবস্থা দিন দিন উন্নতি হতে থাকে, যার পর থেকে বিভিন্ন সরকারি ভাতা পেতে থাকে মাহবুব হাওলাদার। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে এখন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সেই মাহবুব হাওলাদারকে। দর্শক, মাহবুব হাওলাদারকে আটক করে সাঈদীর হত্যার জন্য শাস্তির মুখোমুখি করা হোক। কারা কারা চান কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষীদের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদেরকে ভয়ভীতি দেখানো হতো সরকারের পক্ষ থেকে। ভয়ভীতি উপেক্ষা করে যারা সাহস করে আদালতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী দিতে আসতেন তাদেরকে গুম করে নিয়ে যেতেন সরকারি গোয়েন্দা বাহিনীরা, যার প্রমাণ পাওয়া যায় সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালির এই বক্তব্য থেকে। 1971 সালে আপনার বাড়িতে কি ঘটনা ঘটছিল, আপনার ভাই কিভাবে মারা গেলেন এবং কারা কারা এই ঘটনার সাথে জড়িত ছিল? 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমরা বাড়ি থাকি, জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বাড়ি থাকি। তখন আমার বড় ভাই অসুখ অবস্থায় আমরা নিয়ে থাকি ঘরে। থাকার পরে শুনি চিৎকার টের পাই, মিলিটারি টের পাওয়ার পরে আমরা, আমার মা আর আমরা বাগানে যাই আমার বড় ভাইকে ঘরে রাখি। যাওয়ার পরে আমরা আড়ালে বসে দেখি যে 15-16 জন মিলিটারি আসছে, তার সাথে দেশীয় মানুষের সঙ্গে কয়েকজন রাজ্জাক, সেকেন্দার শিকদার, দানেশ মোল্লা, গনি গেজি, মুসলিম মৌলানা ও মহাসিন ও মমিন ও মুন্সি, এইটা ছিল। তার সাথে কেউ ছিলেন না, তার সাথে কেউ ছিলেন না। যদি কেউ আসতো তাহলে তাকে চিনতাম। সাঈদী সাহেব ছিলেন না, তারাই ভালোভাবে আমরা চিনি। তার শ্বশুরের দোকান ছিল পাড়েহাট কাপড়ের দোকান, সেইখানে বসে তার সাথে আমাদের পরিচয় আছে। সে যদি আসতেন তাহলে আমরা ভালোভাবে চিনতাম। সে ছিলেন না, তারে আমরা দেখি নাই। আমার ঘরে আমার বড় ভাই ঘরে উঠিয়ে ওই মিলিটারি বা আমার দেশি মানুষ যারা ছিল তারা উঠিয়া, আমার বড় ভাই অসুখী মানুষ তার উড়ানে নামাইয়া রাইফেলের কুন্দা দিয়া পিডাই উড়ানে পিডাই তারা বানিয়ে সঙ্গে নিয়া এটা আমার ঘরে আমার পার্শ্ববর্তী যত হিন্দু বাড়ি ছিল সব বাড়ি পুরাই ফেলানোর পরে আমার ভাইকে নিয়ে ওগুলা বনিয়া যায়। যাওয়ার পর কিছু সময় পরে দেখেছেন ধমরের পরে আমরা তো বাড়ি বসে দেখি। বিকেলবেলা শুনতে পাই আমার ভাই বা ওগুলা বনিয়া দিয়ে 5-6 জন লোক তা নিয়ে পিরিজপুর যায়। এই শুনছি যাও কাছে মুখে শুনছি, সেখানে সাঈদী সাহেব ছিলেন না। যদি থাকতেন তা আমার কাছে বলতেন, ছিলেন না সেও। যাওয়ার পরে পরদিন সকালবেলা শুনি পিরিজপুর বলেশ্বর নদীর পারে নিয়ে আমার ভাই ওগুলো নিয়েছে 5-6 জন লোক একত্র করিয়ে বলেশ্বর নদীর ঘাটে নিয়ে গুলি করে। সেখানে সাঈদী সাহেব ছিলেন না, সে যথেষ্ট ভালো লোক ছিলেন। সে সেখানে আমার এই ভাইয়ের অভিযোগ, আপনার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলেশ্বর নদীর ঘাটে বেশিয়া হত্যা করছে আমার ভাই। হত্যা করলো আপনার ভাইকে ওই পাকিস্তানিরা। আর আমার যে দেশীয় যে রাজ্জাক, সেকেন্দার শিকদার, দানেশ মোল্লা, গনি গেজি যারাই ছিলেন তারাই আমার ওই ভাইয়ের সাথে ভাই গুলি করিয়া মারছে। এর সাথে সাঈদী সাহেব ছিলেন না, কখনো তার নাম শুনিও না, আর সে ছিল না। তো আপনি তো সরকারের পক্ষের একজন সাক্ষী ছিলেন, সরকার পক্ষের মানিত একজন সাক্ষী ছিলেন, আপনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসলেন না কেন? আসি নাই, আমি সত্য সাক্ষী দেবো বিদায়, এই জন্য আমি এদিকে আমি যাই নাই, এদিকে আমাকে আনছে, তারা আমার আনে নাই। সত্য সাক্ষী দেবো কেন আনলো না? আনে নাই, আমি মিথ্যা কথা তারা বলার জন্য চেষ্টা করছে, আমি মিথ্যা তো বলতে পারবো না, সেই জন্য আনে নাই। কি বলতে বলছে সাঈদী সাহেব ছিল এই কথা বলবো। আমি বলছিলাম না, আমি বলতে পারবো না, আমি মিথ্যা যারা আমি দেখিনি আমার বাড়ি কিভাবে আমি বলবো, আমি যে এই যারা আমি না দেখছি আমার বাড়ি আমি কোনোদিন মিথ্যা বলতে না, কোনোদিন মিথ্যা বলতে পারবো না। ট্রাইব্যুনাল থেকে তো লোক গেছিল আপনার বাসায়? হ্যাঁ গেছিল, আমার বাড়িতে গেছে। তখন মাহবুব আমার বাড়িতে যাইয়ে বলে তুমি এইরকম সাক্ষী দিতে যাবা একটু পাড়েহাট। মাহবুবকে? মাহবুব হলো মুক্তিযোদ্ধা, এখন বর্তমানে মুক্তিযোদ্ধার কমান্ডার সাজছে এই মাহবুব। এই আর কি এইসব আমার কাছে বলছে, বলে তুমি একটু সাক্ষী দিতে যাবা। ঠিক আছে, আমি যা জানি সত্য কথাই বলতে পারবো। ঠিক আছে তুমি যাবা আমার সাথে। এখন আমার নিয়ে রাজলক্ষ্মী পাড়ে আর রাজলক্ষ্মীর স্কুলে দোতলায় বসিয়া আমাকে সাক্ষী নেওয়া শুরু করছে। তার আমি যদি জানি আমার ভাইয়ের সম্বন্ধে কে মারছে এই কথা বলা শুরু করছে। পরে
আমি যে বলি এই অমুক অমুক ছিল, বলে না হ্যাঁ বাদ দিয়ে তুমি সাইদের কথা বলো। আমি পারবো না বলতে, সাইদের কথা বলতে, যারা আমার বাড়ি দেখি না আমি কখনো বলতে না। তখন আমার পেট পাশে চিমড়ি মারে, আমার পেট পাশে আঙ্গুল দিয়ে গুঁতে মারে মানিক ও মাহবুব, দুইজনে ইয়ে করতেছে। তখন এই টার্মিনাল গেছে এই ঢাকা দিয়ে, তখন তার সামনে বসে আমি বল, স্যার আমি যেটা জানি এইটা বলবো না আপনারা যা শিখিয়ে দেন এই বলবো। তখন এই কথা বলার পরে তবু আমাকে ওইভাবে মানে ওই আঙ্গুল দিয়ে গুতায় পেট পাশে আপনাদেরকে মোট নির্যাতন করছে, হ্যাঁ আমাকে খুব রকমই করছে। তখন আমি তার কাছে বলি, সে ওই ট্রেনমেলের কাছে, তখন ট্রেনমেল সে বলে কি মাহবুব সাহেব আপনি যে সাক্ষী দেন এর সাক্ষী আপনার সর্বনাশ হয়ে যাইতেছে, আপনার সাক্ষী হয় না। তখন অন্য টেবিলের লোকে বলে কি হেজা জানে ইয়ে বলতে দেন। তখন এই কথা বলার ফলে আমার ওইখান দিয়া মাহবুব আর ওই মানিকের সঙ্গে আমার উঠে যেতে আমি চল গিয়ে বাড়িতে। আপনাকে তো সাইদি সাহেবের পক্ষের লোকজন, অস্ত্রধারী লোকেরা, সাইদি সাহেবের ক্যাডাররা হুমকি ধামকি দিছে বলে না, তারা আমরা কোনোদিন আমার সাথে কেউ দেখাও করে না, হুমকি দুমকি। আমার বর্তমানে আওয়ামী লীগের পক্ষে যে মাহবুব সাহেব এই হেই আর কি আমার এই খুব মাহবুব আর মানিক এই আর কি খুব হুমকি দিতেছে। এইভাবে আমার আর একদিন বলতেছে কি তোমারে একটি বাড়ি একটি খামার দেবো আর 1.5 লাখ টাকা দেবো, তুমি সাইদি সাহেবের নামের কথা বললাম। আমি বলি না, আমার মরা ভাইকে আমি ব্যস্ত, আমি শিখেন নাই, আমার এখনো দেখছি দরকার নেই, আমি আর খাবো না মিথ্যা দরকার নাম, যারে না দেখছি আমি থেকে নামের কথা বলতে পারবো না। আর আমার যে এই যে তুমি এই কগুলো আমি মিথ্যা বলতে পারবো না আর কিছু না। আপনার মেয়ে তো সাইদি সাহেবের লোকেরা হুমকি ধামকি দিছে, আপনার মেয়ের নামে একটা জিডি করা হয়েছে এখানে। না, আমি যখন বাড়ি দিয়ে চলগে যাই তাদের ওই মারিকুতা খাইয়া চলগে যাই। এরপর আমি দিন এই বাজারে আমি যাই, তখন লোকজন দিয়া আমার ওই রক কাটতে চাই পায়ের, ওই মাহবুব আর মানিক লোকজন নিয়ে রক কাটতে চাই। তখন আমি বাড়িতেও যাই, আমার বেয়ার দিছে, তখন আর কি বেয়ার দিছে। হেকের মধ্যে আমার একদিন আবার হঠাৎ আমার সাথে দেখার পর তাহলে তুমি এই সে একটি বাড়ি একটি খামার তুমি নেবা, আর নাইলে তুমি সেই দেশে থাকতে পারবে না। এই শেষে তারা আমার খুব টর্চারিং করার পরে আমি বাড়ির দেওয়া চলিয়ে গেছি। চলিয়ে যাওয়ার পরে আমার মেয়ের আজকে হুমকি যে তোর মায়ের বাবার নামে তুই গুমকেস করে গেলে আমার বাবার নামে গুমকেস করা লাগবে না, বা আমার স্ত্রীর কাছে বলছে কাল হে যেখানে থাকবে না আমাদের সাথে কথাবার্তা চলে, আমরা কেন গুমকেস করতে পারবো না। এই শেষমেশ মানে জোরপূর্বক আমার মেয়েকে 1000 টাকা দিয়া একটা সই নেছে, জোর তা দিয়ে কি করছে না করছে আমি বলতে পারবো না। আদালত থেকে যারাই সেই সময় সুখরঞ্জন বালিকে তুলে নিয়ে গিয়েছিলেন তাদের প্রত্যেককে এক এক করে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। 2013 সালে সাইদিকে ফাঁসির রায় দিলেও পরবর্তীতে 2014 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত, যার পর থেকে কারাগারে ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কিন্তু সাইদিকে কারাগারে রেখেও যেন অসন্তুষ্ট ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা চাইছে সাইদিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে, যা সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের একটি বক্তব্যে স্পষ্টত প্রমাণ পাওয়া যায়। মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমার যে অভিব্যক্তিটা, যে দেলোয়ার হোসেন সাইদির মতো একটা কুখ্যাত রাজাকার, দেলোয়ার হোসেন সাইদির যুদ্ধকালীন সময়ে তার যে ইতিহাস, এটা আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই জানি। এর মতো একটা কুখ্যাত রাজাকার, যিনি একের পর এক বাংলাদেশে অস্থিতিশীল ঘটানোর জন্য দায়ী, এবং তাদের সমর্থকরা যারা জামায়াত ইসলাম, ছাত্র শিবির বা আরেকটা ভার্সন আছে হেফাজত ইসলাম, সবাই না আমি সবার কথা বলছি না, এই যে উগ্রপন্থী টাইপের যারা এই সাইদিকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার কার্য চলছে, তার সাজা হয়ে যাচ্ছে, তখন তাকে চাঁদের মধ্যে এই সাইদির ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় তুলে ফেললো যে কি দেলোয়ার হোসেন সাইদি চাঁদে। তার মানে কত বড় পুণ্যবান লোক, আলেম, মানে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের মানে কত পেয়ারের মানুষ, বান্দা। তো এই দেলোয়ার হোসেন সাইদির তার বিচার কার্যক্রম শেষ হয়েছে, তাকে এইভাবে বছরের পর বছর এই কারাগারে রেখে তাকে ভরণ পোষণ দিয়ে আদর আপ্যায়ন করে কি মানেটা কি? আমি এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না, এবং কোনো
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, এবং এই বাংলাদেশের আমি বলবো যে কিছু মানুষ ছাড়া যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি, তারা কেউই চায় না এই রাজাকারটাকে এইভাবে এই কারাগারে সুন্দরভাবে আদর আপ্যায়ন করার কোনো মানে হয় না। একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে থাকবে এটাই স্বাভাবিক ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার চেয়েছিলেন সাঈদীর ফাঁসি হোক। তাই আদালতে আদেশের বিরুদ্ধে যেতে না পেরে কারাগারে সাঈদীকে অসুস্থের কথা বলে পরিকল্পিতভাবে হত্যা করে তৎকালীন সরকার, যার প্রতিক্রিয়া দেখা যায় সাঈদীর মৃত্যুর পর সেই সময়ে সাঈদীর অনুসারীদের মাঝে। আপনারা জানেন ওনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তার কারণটা কিভাবে? উনি বারবার আগে প্রিভিয়াস টাইমে অনেকবার অসুস্থ হয়েছেন, ওনাকে ট্রিটমেন্ট নেওয়ার সুযোগ দেয়নি, আজকে উনি মারা যাবেন তার একদিন আগে ওনাকে কেন ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ হয়েছে? কোরআনের পাখি এই উপাধি কিন্তু বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষ দিয়েছে। এই কোরআনের পাখি 13টি বছর কারাগারে বিনে অপরাধে, যার সে বলছে আমার কাছে 71-এর কোনো কাদা বা বালি আমার গায়ে লাগে নাই, প্রমাণও পায় নাই, তারপরে কোনো প্রমাণ নাই, এমনকি তার ভিকটিম যারা ছিল সুখরঞ্জন বালি, সে সাক্ষী তার পক্ষে দিতে আসছে, কিন্তু সে সাক্ষী দিতে পারে নাই, তাকে কোর্ট থেকে ধরে নিয়ে গেছে, যার কারণে তার সাথে এবং তার পরিবারের সাথে জুলুম করা হয়েছে। এটা আল্লাহ মেনে নেবেন না, আমরা আল্লাহর কাছে এর বিচার চাই। ওনার ছেলের সাথে আমাদের কথা হয়েছে, উনি পরিকল্পিতভাবে বিগত ওনাকে বারবার চিকিৎসার সুবিধা চাওয়ার জন্য হলে ওনাকে কোনো প্রকার সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। ওনাকে পরিকল্পিতভাবে কেনই বা এখন চিকিৎসার সুযোগ দিয়েছে এবং চিকিৎসার সুযোগ দেওয়ার একদিন পরে উনি মৃত্যুবরণ করলেন। অবশ্যই এটি একটি পরিকল্পিত হত্যা, আল্লাহর কাছে এর বিচার চাই, আল্লাহ এর বিচার করবে। সাঈদীর ইন্তেকালের পর তার লাশ নিয়েও রাজনীতি করে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সদ্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার একটি বক্তব্যে সাঈদীকে নিয়ে ব্যঙ্গ করে তার মৃত্যুর পরবর্তী ঘটনা বর্ণনা করেন। যার নাম দেলওয়ার হোসেন সাঈদী, তিনি প্রথম দিন অসুস্থ হয়েছিলেন। অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আমার কষ্ট লাগে, আমার দুঃখ লাগে, আমার রাগ লাগে যে আমাকে এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে এখানে, বাট ইভেন দেন লেট মি ক্ল্যারিফাই দ্য সিচুয়েশন। ব্যাপারটা হচ্ছে যে তার যখন মৃত্যু ঘটে, স্বাভাবিক মৃত্যু ঘটে, তখন তার পরিবার থেকে বলা হয় যে তারা পোস্টমর্টেম চান না, এবং আমরা ইনসিস্ট করি যে না, পোস্টমর্টেম করতে হবে। তার কারণ এটা জেলখানায় যখন মারা গেছে, তা এই পরে তারা অন্য অপপ্রচার করতে পারে। আমরা বলেছি যে না, পোস্টমর্টেম করতে হবে, স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা এটা পোস্টমর্টেম থেকেই আসে। এবং সেই পোস্টমর্টেমের সকল প্রস্তুতি যখন নেওয়া হয়েছে, তখন তারা আবারও বলেছে, এবং তারা তার যে দলের অনুসারীরা, সেই দলের অনুসারীরা, সেই দলের নেতৃবৃন্দ এবং এই যুদ্ধ অপরাধীর পরিবারের সদস্যরা, তার ছেলে এখানে আছে, তারা সকলে বলেছে আমরা লিখিত দিব যে এটা স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং আমরা কোনো মামলা করব না। এবং সেই কারণেই তাকে পোস্টমর্টেম, সেই লিখিতটা পাওয়ার পরেই তাকে পোস্টমর্টেম না করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার কারণ আইনে সেটাও আছে। এখন আসি সবচেয়ে বড় অপরাধী, যিনি ভারতের ইশারায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রাজাকার সাজিয়ে পরিকল্পিতভাবে কারাগারে হত্যার ঘটনায় জড়িত ছিলেন। তিনি হলেন সদ্য দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার গলার কাটা হয়ে উঠেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ইসলামিক বক্তা এবং সংসদ সদস্য হওয়ায় সাঈদীর একটি সমাবেশে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হতো। আর ওইসব সমাবেশে শেখ হাসিনা সরকারের অন্যায় অবিচার নিয়ে কড়া সমালোচনা করতেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। সর্বশেষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার একটি বক্তব্যে শেখ হাসিনা সরকারের পতনের 3টি কারণ বলে গিয়েছিলেন, যার বাস্তব প্রমাণ মিলল 2024 সালে এসে শেখ হাসিনার এই পতনের মাধ্যমে। তাদের নির্বাচনী ওয়াদা অনুযায়ী তথাকথিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অজানা মহাসড়কে উঠতে গিয়ে তারা
মহাজোট নিয়ে গোটা জাতির উপরে মহাজঞ্জাল হিসেবে মহাযন্ত্রণায় পরিণত হয়েছে। এই সরকারের আমার দৃষ্টিতে 3টা মরণ ব্যাধি এ সরকারকে আক্রান্ত করেছে। এই মরণ ব্যাধি থেকে আমরা তাদেরকে রক্ষা করতে চাই, বাঁচাতে চাই। এই 3টি মরণ ব্যাধি তাদের যে হয়েছে সেটার ব্যাখ্যা আমি অল্প কথায় শেষ করে দেব। আগেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3টি ব্যাধির প্রথম ব্যাধি হচ্ছে এ সরকারের 1 নম্বর ব্যাধি, তারা অতিমাত্রায় বাম ঘাসা হওয়ার কারণে এবং ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে জলাতঙ্ক রোগীর মতো ইসলামাতঙ্ক রোগীর পরিণত হয়েছে। যেখানে ইসলাম সেখানে সন্দেহ, তাই সেটা ব্যাংক হোক, বিমা হোক, আন্দোলন হোক, সংগঠন হোক, সংস্থা হোক, এমনকি এনজিও যদি হয়, ইসলাম যেখানে নজরদারি সেখানে, ইসলাম যেখানে কুনজর সেখানে। এরপরে এ রোগের আরেকটি লক্ষণ, সামান্য সামান্য সুতা নাতায় আলেমদেরকে গ্রেফতার করা। মাওলানা ফজলুল হক মুফতি আমিনীকে গ্রেফতার করে এই সরকার চরম অন্যায় করেছে। মুফতি আমিনীকে ছেড়ে দিতে হবে। আলেমদের সাথে বেয়াদবি জনগণ বরদাস্ত করবে না। এই সরকারের 2 নম্বর ব্যাধি রাজনৈতিক প্রতিহিংসা। এর কয়েকটি লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ, নন ইস্যুকে ইস্যু করা, ডেড ইস্যুকে ইস্যু করা এবং মীমাংসিত ইস্যুকে জীবিত করে রাজনৈতিক প্রতিপক্ষকে নাজেহাল করা, ঘায়েল করা। এই সরকারের এই রোগের 3 নম্বরের লক্ষণ হচ্ছে তাদের সোনার ছেলেদেরকে দিয়ে চর দখলের ন্যায় হল দখল, ইউনিভার্সিটি দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এসব কিছু করছে। সন্ত্রাসী দিয়ে গোটা বাংলাদেশকে অস্থির এবং অশান্ত করে তুলেছে। লাস্টলি এন্ড ফাইনালি 3 নম্বরের ব্যাধি, মরণ ব্যাধি, সেই ব্যাধিটা হচ্ছে অতিমাত্রার প্রতিবেশী প্রেম। প্রতিবেশীর প্রেমে অস্থির। তারা যদি করিডোর চায়, করিডোর দিতে হবে, গ্যাস চায় দিতে হবে, পোর্ট চায় দিতে হবে, বাংলাদেশের সব নদী মরে যাক, টিপাইয়ের বাঁধ দিতে হবে, বাংলাদেশের সমস্ত নদী শুকায় যাক, তাও তাদেরকে দিতে হবে। এই রোগগুলিতে তাদেরকে আক্রান্ত করে ফেলেছে। এই ত্রিবিধ মরণ ব্যাধির আশু সুচিকিৎসা প্রয়োজন। সাইদির এভাবে বলিষ্ঠ কণ্ঠে আওয়ামী লীগের সমালোচনা শেখ হাসিনা সাম্রাজ্যে কাঁপন ধরিয়ে দেয়। তাই ভারতের ইশারায় সাইদির বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দিতে থাকে শেখ হাসিনা। দর্শক, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে দেলোয়ার হোসেন সাইদির হত্যার জন্য বিচার করা হোক, কারা কারা চান এবং শেখ হাসিনার কি শাস্তি চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।